সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল, এই অধ্যায় থেকে আমি তোমাদের পার্ট 3.5 সংঘর্ষ, এখান থেকে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা, এই ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা এই সূত্র দুটি প্রয়োগ করে কিভাবে V1 এবং V2 এর মান নির্ণয় করা যায় সে বিষয়ে আলোকপাত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেরি না করে আমাদের মূল পাঠে ফিরে যাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুইটি বস্তু, একটি হচ্ছে A এবং একটি হচ্ছে B। তো এই বস্তুটির ভর হচ্ছে M1 এবং B বস্তুটির ভর হচ্ছে M2। এই বস্তু দুটি পরস্পর একই সরল রেখায় চলছে। তো তাদের বেগের ভিন্নতার কারণে কোনো এক সময় বস্তু দুটি পরস্পরকে ধাক্কা দেবে। তো প্রথম বস্তুটি একটি বেগ নিয়ে চলছে, সেটি হচ্ছে কি, আদি বেগ হচ্ছে E1 এবং দ্বিতীয় বস্তুটি U2 বেগে চলছে। তো যেহেতু কোনো এক সময় বস্তু দুটি বেগের ভিন্নতার কারণে কোনো এক সময় এদের মধ্যে ধাক্কা খাবে বা ধাক্কা লাগবে, সেক্ষেত্রে কি হবে, প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটাকে F1 বলে ধাক্কা দেবে এবং ঠিক দ্বিতীয় বস্তুটিও কিন্তু F2 বলে প্রথম বস্তুটাকে ধাক্কা দেবে। তো ধাক্কা খাওয়ার কিছুক্ষণ পর কিন্তু আবারও বস্তু দুটি একই সরলরেখায় চলতে শুরু করলো। তো সেক্ষেত্রে প্রথম বস্তুটির বেগ হবে V1 এবং দ্বিতীয় বস্তুটির বেগ হবে V2। তো এখন আমরা নিউটনের যে তৃতীয় সূত্র আছে, তো তৃতীয় সূত্রটি হচ্ছে, যখন একটি বস্তু অন্য একটি বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও কিন্তু প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা এভাবে বলতে পারি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে আমরা লিখতে পারি F1 ইকুয়াল টু মাইনাস F2। তো এখানে যেহেতু বলা আছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটাকে F1 বলে ক্রিয়া করছে বা ধাক্কা দিচ্ছে, ঠিক দ্বিতীয় বস্তুটি কি হচ্ছে, F2 বলে প্রথম বস্তুটাকে ধাক্কা দিচ্ছে, এবং সেটা হচ্ছে বল দুটি সমান, এখানে সমান চিহ্ন দেওয়া হয়েছে এবং বিপরীত হওয়ার কারণে এখানে কি হয়েছে, মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে F1 ইজ ইকুয়াল টু মাইনাস F2। তো এখন আমরা জানি যে বল ইকুয়াল টু কি লেখা যায়, যে বল ইকুয়াল টু হচ্ছে ভর গুণন ত্বরণ, অর্থাৎ আমরা এই সূত্রটি জানি যে F ইকুয়াল টু ma। তো আমরা যদি F ইকুয়াল টু ma লিখতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু F1 ইকুয়াল টু m1 a1 লিখতে পারি। একইভাবে F2 ইকুয়াল টু m2 a2 লিখতে পারি। সেক্ষেত্রে আমরা এখন এখানে F1 এর পরিবর্তে আমরা লিখব m1 a1 এবং F2 এর পরিবর্তে লিখব m2 a2। আবার আমরা জানি, এই সূত্রটা আমরা জানি যে a ইকুয়াল টু ত্বরণ ইকুয়াল টু কি লেখা যায়, শেষ বেগ মাইনাস প্রথম বেগ ডিভাইড বাই সময়। অর্থাৎ যখন আমরা a1 এর মান নির্ণয় করব তখন কিন্তু আমরা এখানে এগুলো v1 এবং u1 করে দিব, অর্থাৎ a1 ইকুয়াল টু v1 মাইনাস u1 ডিভাইড বাই 2। একইভাবে a2 ইকুয়াল টু v2 মাইনাস u2 ডিভাইড বাই 2 লেখা যাবে। তো এখানে আমরা বা দিয়ে এখন পরের লাইনে যাব। তো এখানে আমরা কি করব, এখানে m1 লেখার পরে এখানে a1 এর মান বসাবো v1 মাইনাস a1 ডিভাইড বাই t। একইভাবে এখানে মাইনাস m2 লেখার পরে a2 এর মান এখানে বসাবো v2 মাইনাস u2 ডিভাইড বাই t। এখন আমরা এখানে উপরে উপরে এবং নিচে নিচে গুণ করব। সেটা হচ্ছে যে যেহেতু t নিচে আছে এবং m1 উপরে আছে, সেক্ষেত্রে m1 দিয়ে আমরা এই উপরে উপরে গুণ করব, অর্থাৎ m1 দিয়ে আমরা এই যেটাকে গুণ করব। তাহলে m1 v1 মাইনাস m1 u1। একইভাবে নিচে t আছে, আমরা উপরে
এই মাইনাস m2 দিয়ে উপরেরটাকে গুণ করে নেব, তাহলে মাইনাস m2 v2 মাইনাস মাইনাসে এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে প্লাস হবে m2 u2। বা এখন আমরা উভয় পক্ষ থেকে আমরা টি ক্যান্সেল করে দিতে পারি বা টি ওঠে দিতে পারি, বা আমরা ওঠে দিয়েছি, সেক্ষেত্রে উপরে এখানে m1 v1 মাইনাস m1 u1 হবে ইকুয়াল টু মাইনাস m2 v2 প্লাস m2 u2 লিখতে হবে। তো এখন আমরা কি করব, এখানে আমরা এই যে m1 v1 মাইনাস m1 u1 এটাই লিখেছি, এখানে শুধুমাত্র আমরা সাজিয়ে লিখেছি, এখানে এই মাইনাস হওয়ার কারণে এটা আমরা পরে লিখেছি মাইনাস দিয়ে, এবং এটা প্লাসটা আমরা সামনে লিখেছি। এরপরে আমরা এখান থেকে m1 কমন নিতে পারি, m1 যদি কমন নিই তাহলে এখানে v1 থেকে এখানে থাকে u1 মাঝখানে মাইনাস দিতে হবে। একইভাবে আমরা এখান থেকে m2 কমন নিতে পারি, তাহলে এখানে u2 থাকে মাইনাস এখানে v2 থাকবে। তো এটি হচ্ছে একটি সমীকরণ, এটি হচ্ছে 1 নং সমীকরণ। তো আমরা 1 নং সমীকরণ পেলাম। এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো আমরা এখানে চিত্রটি এখানে অঙ্কন করব বোঝানোর জন্য বা বুঝতে জন্য সুবিধা হয়, সেই জন্য আমরা আবার এখানে চিত্রটি অঙ্কন করব। তো এখন যেহেতু বলেছিলাম যে এখানে সংঘর্ষ হয় দুটো বস্তুর মধ্যে, সেক্ষেত্রে সংঘর্ষের আগে আমরা প্রথম বস্তুটার আমরা কি করব, গতিশক্তি নির্ণয় করব। তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুটির গতিশক্তি হবে হাফ, আমরা একটা জানি সূত্র, এই পরের অধ্যায়ে একটা সূত্র আছে যে গতিশক্তি ইকুয়াল টু হাফ গুণন ভর গুণন বেগ স্কয়ার, হাফ mv স্কয়ার। সেক্ষেত্রে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা যেহেতু প্রথম বস্তুর ভর হচ্ছে m1 এবং তার বেগ ছিল u1, সেক্ষেত্রে আমরা প্রথম বস্তুর গতিশক্তি হাফ m1 u1 স্কয়ার লিখতে পারবো। ঠিক একইভাবে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কিন্তু আমরা যেহেতু দ্বিতীয় বস্তুর গতিশক্তি হচ্ছে হাফ m2 u2 স্কয়ার, অর্থাৎ এখানে দ্বিতীয় বস্তুর ভর ছিল m2 এবং দ্বিতীয় বস্তুর বেগ ছিল u2, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো। এখন এটা হলো সংঘর্ষের আগে, এখন আমরা যাবো সংঘর্ষের পরে। তো সংঘর্ষের পরে একইভাবে প্রথম বস্তুটার গতিশক্তি হবে এই যে এখানে, যেহেতু সংঘর্ষের পরে প্রথম বস্তুটার বেগ হয়েছিল v1, সেক্ষেত্রে হাফ m1 v1 স্কয়ার হবে, এবং একইভাবে দ্বিতীয় বস্তুর গতিশক্তি কি হবে, হাফ m2 v2 স্কয়ার। যেহেতু দ্বিতীয় বস্তুর ভর আছে m2 এবং যেহেতু সংঘর্ষের পরে তার বেগ ছিল v2, সেক্ষেত্রে এখানে v2 হবে। তো তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে আমরা লিখতে পারি যে এখানে এই যে সংঘর্ষের আগে যে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তি ছিল সেটা যোগফল ইকুয়াল টু সংঘর্ষের পরে প্রথম বস্তু এবং দ্বিতীয় গতিশক্তির যোগফলের সমান হবে। এটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। অর্থাৎ সংঘর্ষের আগে প্রথম বস্তুর যে গতিশক্তি ছিল এবং দ্বিতীয় বস্তুর গতিশক্তি ছিল, সেই দুটির যোগফল সংঘর্ষের পরে প্রথম বস্তুটার গতিশক্তি এবং দ্বিতীয় বস্তুটার গতিশক্তির যোগফলের সমান হবে। তো এখন আমরা এটাকে এখান থেকে আমরা এখানে এই যে একটু আমরা সাইড চেঞ্জ করে নেব, যেহেতু এখানে ছিল প্রথমে ছিল হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার ইকুয়াল টু হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তো এখানে আমরা এই যে হাফ m2 u2 স্কয়ার ঠিক রাখবো, এবং এখান থেকে আমরা এই পদটা আমরা কি করব, বাম দিকে নিয়ে আসবো। তো বাম দিকে নিয়ে আসলে কি হবে, এটা ডান দিকে প্লাস ছিল, বাম দিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে। ইকুয়াল টু কি করব, যেহেতু এটা আমরা এই পদটা আমরা বাম দিকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে থাকলো শুধুমাত্র হাফ m1 v1 স্কয়ার। আর এখানে বাম দিকে একটা পদ আমরা লিখিনি, সেটা হচ্ছে কি এই যেটা হাফ m1 u1 স্কয়ার। তাহলে এটা যদি ডান দিকে যায় তাহলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে হাফ m1 u1 স্কয়ার। তো এখন আমরা এখান থেকে আমরা হাফ m2 কমন নিতে পারি, তাহলে হাফ m2 কমন নিলে এখানে u2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার হবে। আর ইকুয়াল টু এখানেও আমরা অনুরূপভাবে আমরা হাফ এবং m1 কমন নিতে পারি, তাহলে হাফ m1 কমন নিব, হাফ m1 কমন নেওয়ার পরে এখানে v1 স্কয়ার থাকবে, মানে যেখানে আছে u1 স্কয়ার থাকবে। তো এটি একটি সমীকরণ। আমরা তো তারপরে
আরেকটি কাজ করতে, সেটি হচ্ছে কি আমরা এই যে একটু ঘুরে লিখতে হবে, অর্থাৎ এখানে এই যে হাফ m1 v1 স্কয়ার মাইনাস v1 স্কয়ার এটা প্রথমেই লিখবো, এবং এটা ছিল প্রথমে, এটা আমরা শেষে লিখবো, অর্থাৎ আমরা এখানে সাইড চেঞ্জ করব। তো এটা একটি সমীকরণ, সেটা হচ্ছে এটা 2 নং সমীকরণ। তো 2 নং সমীকরণ পেলাম আমরা। তো এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাব। তো প্রথম যে সমীকরণটা ছিল সেটি হচ্ছে এটি, এবং দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটি হচ্ছে এই যেটি হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে এই 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করব। তো লিখতে হবে যে এখন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণকে ভাগ করতে হলে অবশ্যই কি করতে হবে, যে যেহেতু এই সমীকরণ দুইটা পক্ষ আছে, বাম পক্ষ ডান পক্ষ, তাহলে ভাগ করতে হলে আমরা অবশ্যই এই 2 নং সমীকরণের বাম পক্ষটাকে 1 নং সমীকরণের বাম পক্ষ দ্বারা ভাগ করব, সমান চিহ্ন দিয়ে। একইভাবে 2 নং সমীকরণের ডান পক্ষটাকে 1 নং সমীকরণের ডান পক্ষ দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমরা কি করেছি, এই যে 2 নং সমীকরণের বাম পক্ষ এটা, এই যেটা লিখেছি, এবং 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে এটা, ইকুয়াল টু 2 নং সমীকরণের ডান পক্ষ এটি, এবং 1 নং সমীকরণের ডান পক্ষ হচ্ছে এটি। তো এখন আমরা লক্ষ্য করতেছি যে এখানে উভয় পক্ষ থেকে আমরা এখানে হাফ এবং এই হাফ আমরা কেটে দিতে পারি। একইভাবে উপরের m1 এবং এখানকার নিচের m1 কেটে দিব। একইভাবে এখানে m2 এবং নিচের m2 কেটে দিব। তো কেটে দেওয়ার পর যা থাকলো সেটা আমরা এখন এখানে লিখব। তাহলে উপরে থাকবে এখানে v1 স্কয়ার মাইনাস u1 স্কয়ার, এবং নিচে থাকবে v1 মাইনাস u1 ইকুয়াল টু, এখানেও কাটাকাটি করার পরে থাকবে u2 স্কয়ার মাইনাস v2 স্কয়ার, নিচে থাকবে u2 মাইনাস v2। তো এখন আমরা কি করব, বীজগাণিতিক সূত্র প্রয়োগ করব। সেটা হচ্ছে যে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করব, বীজগাণিতিক সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ এখানে v1 টাকে a ধরবো এবং e1 টাকে b ধরবো। তো a প্লাস b ইনটু a মাইনাস b, নিচে কোনো পরিবর্তন হবে না। একইভাবে এখানেও কিন্তু আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করেছি। তো এখন উপরে নিচে একই জাতীয় রাশি থাকার কারণে এই যে এটা এবং এটা কাটা যাবে, এখানেও কিন্তু এইটা এবং এটা কাটা যাবে। তো কাটা যাওয়ার পরে যা থাকবে সেটা আমরা এখানে লিখবো। তো এখানে v1 প্লাস e1 ইকুয়াল টু এখান থেকে u2 প্লাস v2। তো এই লাইনে আমরা কি করব, এটা আমরা একটু চেঞ্জ করে লিখবো। সেটা হচ্ছে কি, যে এই যে এখানে এটা পিছনে ছিল, অর্থাৎ এটা ডান পক্ষে ছিল, বাম পক্ষে লিখেছি, এবং এটা বাম পক্ষে ছিল, ডান পক্ষে লিখেছি। কারণ হচ্ছে কি, যে আমরা এখন যেহেতু প্রথমে আমরা v1 এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে আমরা v2 এর মান নির্ণয় করব। আমি আবারও বলছি যে যেহেতু আমরা প্রথমে v1 এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে আমরা এইখান থেকে v2 এর মান আমরা বের করে নেব। তাহলে কিন্তু আমরা প্রথমে v1 এর মান বের করতে পারবো। তাহলে v2 ইকুয়াল টু কি লিখতে পারি, তো যেহেতু আমরা v2 এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে v2 টা রেখে দিয়ে এখানে ডান পাশে যেটা ছিল v1 প্লাস e1 লিখে, এই যে বাম পক্ষের u2 টাকে আমরা ডান পক্ষে নিয়ে আসবো। অর্থাৎ এখানে যখন নিয়ে আসবো তখন কিন্তু এটা চিহ্ন পরিবর্তন হবে, অর্থাৎ মাইনাস হবে। তো এটি একটি সমীকরণ, সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখন এই 3 নং সমীকরণ থেকে আমরা যে v2 এর মানটা পেলাম, এই v2 এর মানটা কিন্তু আমরা এই যে 1 নং সমীকরণে এই যে v2 আছে এখানে বসাবো। সেক্ষেত্রে আমরা লিখবো যে 3 নং সমীকরণ থেকে v2 এর মানটা আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো বসানোর জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, যেহেতু আমরা 1 নং সমীকরণে বসাবো, সেক্ষেত্রে 1 নং সমীকরণটা লিখতে হবে। লেখার পর আমরা এখন এটা গুণ করে দেবো, যেহেতু এটা গুণ অবস্থায় আছে। তো m1 দিয়ে এটাকে গুণ করে নিব, গুণ করলে এটা হবে, এবং m2 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে। এখন আমরা মান বসাবো। তো এখানে যেহেতু আমরা শুধুমাত্র v2 এর মান বসাবো, যেহেতু এখানে v2 এর মান এখানে বের করেছি, সেক্ষেত্রে আমরা এটা সব ঠিক থাকবে। এখানে v2 এর জায়গায় শুধুমাত্র এই মানটা বসাবো, এই যে v1 প্লাস u1 মাইনাস u2। তো যাই হোক, পরের লাইনে এখন কি করবো, আমরা প্রথমে যেটা আছে এটা কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই জায়গায় পরিবর্তন হবে, এদিকে সব ঠিক থাকবে। এখানে তাহলে এই মাইনাস সামনে থাকার কারণে এই ভিতরের চিহ্নগুলো কিন্তু সব পরিবর্তন হবে। আমরা জানি যে বন্ধনীর সামনে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে, সেক্ষেত্রে বন্ধনী যদি আমরা উঠিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু ভিতরের চিহ্নগুলো সব পরিবর্তন হবে। এখন চিহ্ন পরিবর্তন করে দিয়েছি, এখানে প্লাস ছিল মাইনাস করে দিয়েছি, এবং এখানে মাইনাস ছিল এখানে প্লাস করে দিয়েছি, এবং সেই সঙ্গে m2 দিয়ে এটাকে গুণ করেছি। তাহলে m2 দিয়ে v1 কে গুণ করলে m2 v1, এবং m2 দিয়ে e1 কে গুণ করলে m2 e1, এবং m2 দিয়ে u2 কে গুণ করলে m2 u2। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি,
যেখানে যেহেতু আমাদের V1 এর মান নির্ণয় করতে হবে, তাহলে V1 গুলো বাম পাশে লিখতে হবে। তো এখানে এই যে V1 গুলো বলতে V1 এর যে পদগুলোর মধ্যে V1 আছে সেগুলো আমরা বাম পাশে লিখব। তো এখানে M1 V1 টা আমি লিখবো এখানে। তারপর এই ডান পক্ষে একটা M2 V1 ছিল, সেটি আমরা বাম পক্ষে নিয়ে আসবো। এটা মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে। তো এটা নিয়ে আসার পরে এখানে কি থাকবে, এখানে যেহেতু শুধুমাত্র এখানে আমরা V1 সংবলিত যে পদ সেগুলো লিখবো, তো এখানে এইটা কিন্তু আমি লিখিনি, এটা আমি ডান পাশে নিয়ে এসেছি। অর্থাৎ এখানে -M1 U1 টা এখানে ডান পাশে আসার পরে প্লাস হয়েছে এবং সামনে বসিয়েছি M1 U1। এবং এখানে তাহলে আর কি থাকলো, এখানে থাকলো এই যে এখানে M2 U2, এই যে এখানেও M2 আছে, এখানেও U2 আছে, তাহলে কি হবে 2M2 U2। আর একটি বাকি ছিল, সেটা হচ্ছে কি এই যেটা -M2 U1 এটা লিখেছি। বা এখন আমরা এখান থেকে আমরা V1 কমন নিতে পারি। V1 কমন নিলে এখানে M1 থাকবে, এখানে M2 থাকবে। তারপর এখানে আমরা এই দুই জায়গা থেকে আমরা U1 কমন নিতে পারি, যেহেতু এখানে U1 আছে, এখানে U1 আছে, তাহলে U1 কমন নিলে এখানে M1 থাকবে, মাইনাস এখানে M2 থাকবে, আর প্লাস দিয়ে আমরা এটা লিখবো। এখন আমরা কি করব, V1 যেহেতু আমরা V1 এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে V1 টা রেখে দিয়ে V1 এর সঙ্গে যেটা গুণ ছিল সেটা এই যেটা M1 প্লাস M2 সেটা ভাগ হয়ে যাবে এবং উপরে এটা থাকবে। তো উপরে আমরা এটা লিখেছি, তবে এখানে আমরা কি করেছি, এখানে যেহেতু এটা গুণ অবস্থায় আছে, তো এখানে আমরা U1 টা এটার পরেও লিখতে পারি, কোনো সমস্যা নেই, বাকি সব ঠিক আছে। তো এখন আমরা V1 এর মান যেহেতু নির্ণয় করলাম, সেক্ষেত্রে এখন আমরা V2 এর মান নির্ণয় করতে হবে। তবে এখানে একটি কথা আছে, সেটি হচ্ছে কি যে আমাদের আর V2 এর মান নির্ণয় করতে গেলে এভাবে আর পুরোটাই করার প্রয়োজন নেই, অনুরূপভাবে আমরা দিয়ে লিখতে পারি। তো এটি করার জন্য আমরা কি করতে পারি, যে আমরা প্রথমে যেহেতু যে আমি আগে বলেছিলাম যে আমরা V1 এর মান নির্ণয় করব, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে V2 এর মান নির্ণয় করেছিলাম। তো আমরা যদি এখন V2 এর মান নির্ণয় করি একবারে ডিটেলস, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আবারও কিন্তু এই সমীকরণ থেকে আমরা V1 এর মান নির্ণয় করব। তাহলে V1 এর মান নির্ণয় করতে গেলে আমাদের এখান থেকে V2 এর মান নির্ণয় করতে পারবো। তো সেটা করার প্রয়োজনে আমরা অনুরূপভাবে আমরা এখানে লিখলে চলবে। তো অনুরূপভাবে যদি V2 এর মান লিখতে গেলে আমাদের কি করতে হবে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কি যে এখানে V2 এর মান লেখার জন্য এখানে V1 এর মান যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে এইখানে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ নিচে যেটা আছে M1 M1 প্লাস M2 সেটা ঠিক থাকবে, এবং উপরে কি হবে, এখানে M1 মাইনাস M2 ছিল, তো এটা উল্টে যাবে, অর্থাৎ M2 মাইনাস M1 হবে। এখানে U1 ছিল, এখানে U2 হবে, প্লাস এখানে 2M2 U2 ছিল, এখানে 2M1 U1 হবে। তো তোমরা করলেই বুঝতে পারবা, করলেই কিন্তু এরকম চলে আসবে। তো যাই হোক, আমরা এতক্ষণ থেকে এই ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র এবং শক্তির সংরক্ষণশীলতা সূত্র, এই দুটি সূত্র প্রয়োগ করে V1 এবং V2 এর মান নির্ণয় করলাম। তো এতক্ষণ থেকে আমি যা বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সকলের জন্য শুভকামনা করছি।